ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। অনূর্ধ্ব-23-এ লাল সবুজের প্রতিপক্ষ ইয়েমেন। এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তাসকিন। লম্বা সময়ের অনুশীলনী জুগিয়েছে আত্মবিশ্বাস, বললেন স্পিড স্টার। বিসিবিকে ধন্যবাদ। ক্রীড়া উপদেষ্টার সরাসরি যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করেন। আমি শুনেছি যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। বুলবুলকে লম্বা সময় বিসিবির দায়িত্বে রাখতে কলকাঠি নাড়ছেন ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ আমিনুল হকের। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি ভিত্তিহীন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। তো এই বাংলাদেশ নেপাল ম্যাচের খবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও এই ম্যাচে জয় তুলে নেওয়ার লক্ষ্য কোচ হাবিয়ার কাবরেরার। লম্বা সময় ধরে প্রস্তুতি নেয় আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল ভুঁইয়াও। দশরথ রঙ্গশালায় ম্যাচ শুরু হবে শনিবার সন্ধ্যা 5:30টায়। নেপাল ম্যাচ নিয়ে এক ধরনের হযবরল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। 13 আগস্ট থেকে ক্যাম্প শুরু করলেও কাবরেরা পূর্ণ স্কোয়াড নিয়ে দেশে অনুশীলন করতে পেরেছেন মাত্র 2 দিন। হিমালয়ের দেশে গিয়ে কম্বিনেশন কতটা সেট করতে পেরেছেন স্প্যানিশ কোচ তা দেখা যাবে মাঠের লড়াইয়েই। দল হিসেবে নেপালের তুলনায় কোনো অংশেই এগিয়ে নেই বাংলাদেশ। হামজা, সমিত সোম থাকলে ব্যবধান হতো স্পষ্ট। তবে তারা ম্যাচ দুটো খেলতে না চাওয়ায় সেই সুবিধাও পাচ্ছে না লাল সবুজ। তাই অনেকটা ব্যাকফুটে থেকেই ম্যাচ খেলতে নামবে কাবরেরার দল। যদিও প্রতিপক্ষকে সমপর্যায়ে বলছেন স্প্যানিশ কোচ। আমার কাছে মনে হয় না দুটো দলের মাঝে খুব একটা পার্থক্য আছে। শক্তির বিচারে আমরা অনেকটা সমপর্যায়ের। এখানে ম্যাচ খেলাটা সহজ নয়। সবশেষ নেপাল থেকে আমরা হার নিয়ে ফিরেছি, সেটা আমার মনে আছে। তবে এবার প্রেক্ষাপট আলাদা। আশা করছি ভালো কিছু হবে। তবে হামজা কিংবা সমিত সোম থাকলে আমরা এগিয়ে থাকতাম। নেপালের বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচ খেলছে মূলত হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে। যদিও বাফের পক্ষ থেকে জানানো হয়েছিল ইউরোপের শক্তিশালী দলের বিপক্ষে হবে ম্যাচ, সেটা তো হয়নি। এমনকি মেলেনি এশিয়ার কোনো শীর্ষ সারির দল। তারপরও এখান থেকেই প্রস্তুতি সারার লক্ষ্য অধিনায়কের। এটা আমাদের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ। হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে আমাদের হাতে আর কোনো ম্যাচ নেই। সেই হিসেবে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুতি ম্যাচ বলে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। আমরা চাই জয় তুলে নিতে। এটা দলের ফুটবলারদের মাঝে আত্মবিশ্বাস বাড়াবে। প্রস্তুতির অংশ হিসেবে নেপালের সঙ্গে আরও একটি ম্যাচ খেলবে লাল সবুজ, একই ভেন্যুতে, যা মাঠে গড়াবে 9 সেপ্টেম্বর। এস.এম. ইকবাল, সময় সংবাদ। অনূর্ধ্ব-23 ফুটবল প্রসঙ্গ। এশিয়ান কাপে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে ইয়েমেনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ হারলে লাল সবুজের যাত্রা থেমে যাবে বাছাই পর্বেই। তাই ম্যাচটিকে ডু অর ডাই হিসেবে নিয়ে নিজেদের সেরাটা দিয়ে খেলার প্রত্যয় অধিনায়ক মোরসালিনের। কোচের প্রত্যাশা, গেল ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াবে দল। ভিয়েতনামে ম্যাচ শুরু বিকেল 3টায়। দেশের ফুটবলে যে জোয়ার তৈরি হয়েছিল সেই গ্রাফ আবারও নিম্নমুখী। জাতীয় দল থেকে শুরু করে বয়স ভিত্তিক কোথাও নেই আশার আলো। সম্ভাবনার স্বপ্ন দেখিয়ে অনূর্ধ্ব-23 দল এশিয়ান কাপ বাছাই মিশনে গেলেও প্রথম ম্যাচ পরই ফিকে হয়ে গেছে চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা। ভিয়েতনামের কাছে বাংলাদেশ হেরেছে 2-0 গোলে। স্কোর লাইন দেখে বোঝার উপায় নাই এই ম্যাচে কতটা অসহায় ছিল মোরসালিনরা। হারা ম্যাচে শ্রাবণের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার থেকে ধারণা পাওয়া যায় কিছুটা। এমন পরিস্থিতির মাঝেই এবার ইয়েমেন মিশন, যারা সিঙ্গাপুরকে হারিয়ে দিয়ে আছে বেশ ছন্দে। কালকে যেহেতু আমাদের ম্যাচ, আজকে ট্রেনিং সেশন ছিল। কোচেরা আসলে আমাদের ইয়েমেন টিমের যে উইক সাইডগুলো আছে, স্ট্রং সাইডগুলো আছে, ওইগুলো থেকে আজকে আমাদেরকে একটা ভিডিও সেশন ছিল প্র্যাকটিসের আগে। তো আসলে আমি মনে করি আসলে কালকে আমাদের ডু অর ডাই ম্যাচ।
সো উই হ্যাভ টু উইন এনি হাউ। এই দলের বেশ কয়েকজনের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। এছাড়াও বাছাই শুরুর আগে কিউবা মিচেল আর জায়ানদের নিয়ে ছিল বেশ হাইপ। ভিয়েতনামের বিপক্ষে জায়ান কিছুটা ঝলক দেখালেও খুঁজে পাওয়া যায়নি কিউবাকে। যদিও সেসব নিয়ে না ভেবে নতুন করে শুরুর প্রত্যাশা কোচের। প্রতিপক্ষ নিয়ে হয়েছে কাটাছেঁড়া, তাই শিষ্যদের উপরই আস্থা রাখছেন সহকারী কোচ। আমরা ওদের যে দুর্বল জায়গাগুলো আছে সেগুলো শনাক্ত করেছি, প্লেয়ারদেরকে দেখিয়েছি, ভিডিও সেশন ছিল ওখানে, তাদের খুব স্ট্রেন্থ জোন কোন জায়গায় সেগুলো দেখিয়েছি। সো আমরা রেডি, কারণ এই ম্যাচে আমাদেরকে টুর্নামেন্টে ফিরতে হলে এই ম্যাচে আমাদের জয় ছাড়া কোনো উপায় নেই। অসুস্থতার জন্য এই ম্যাচেও ডাগআউটে দেখা যাবে না হেড কোচ সাইফুল বারী টিটুকে। দল সামলাবেন হাসান আল মামুন। জাতীয় দলের সহকারী এই কোচ সবকিছুই নাকি সেট করছেন হাভিয়ের কাবরেরার প্রেসক্রিপশনে। এসএম ইকবাল, সময় সংবাদ। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়া হয়েছে, এই অভিযোগ মোটেও বিশ্বাসযোগ্য নয়। এটা ভোটের ময়দানে আমিনুল ইসলাম বুলবুলের সমবেদনা আদায়ের কৌশল, এমনই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ফুটবল দলের সাবেক অধিনায়ক আরও বলেন, বুলবুলকে দীর্ঘমেয়াদে বিসিবির চেয়ারে বসাতে পেছন থেকে কলকাঠি নাড়ছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে তামিম ইকবালের প্রার্থিতা সম্পর্কে আলী আসগর লবির বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন আমিনুল। তামিম ইকবাল থেকে শুরু করে আমার সাথে বুলবুল ভাইয়েরও কথা হয়েছে। হ্যাঁ, তিনি আমাকে বলেছেন যে আমি ক্রিকেট বোর্ডের নির্বাচন করতে চাই। আমি তাকে সাধুবাদ জানিয়েছি। ক্রিকেট বোর্ডের ভোটের দিন যত ঘনিয়ে আসছে, যোগ হচ্ছে নতুন মাত্রা। নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও এ দাবিকে ভোটের মাঠের কৌশল বলে উড়িয়ে দিচ্ছেন আমিনুল হক। আমি জানি না যে বুলবুল ভাইয়ের সাথে এই কাজটি কে করেছে বা কারা করেছে বা কেন করেছে, বাট আদৌ এটা করেছে কিনা সেটি নিয়েও আমার কাছে আসলে সন্দেহ মনে হচ্ছে। কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি প্রার্থীরাই তাদের নিজস্ব চিন্তাধারা নিয়ে কিছু সিম্পেথি গ্রো করার চেষ্টা করছে। এই মুহূর্তে দেশের ক্রীড়া ক্ষেত্রে বিগ ফ্যাক্টর আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বিসিবি নির্বাচনের সমীকরণেও হতে পারেন প্রভাবক। বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবির তামিম ইকবাল ইস্যুতে বক্তব্য নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম। আলী আসগর এমনটা জানালেও আমিনুল বলছেন ভিন্ন কথা। বিএনপির নাম ব্যবহার করে যে বিষয়টি আমাদের লবি ভাই বলেছেন, এটি আমি আসলে তার সাথে সহমত পোষণ করছি না। তিনি কিভাবে কথাটি বললেন, উনি একসময় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন, দায়িত্বশীল জায়গায় ছিলেন, হয়তোবা ভুল ক্রমে বলে ফেলেছেন। আমার কাছে মনে হয় যেহেতু আমরা সরকারে নাই, আমরা সরাসরি কোনো কিছুতে হস্তক্ষেপ করতে চাই না। লবির বক্তব্যের পর ক্রিকেট পাড়ায় রব উঠেছে। তামিম বিএনপি সমর্থিত আর বুলবুল অন্তর্বর্তী সরকারের সমর্থন পুষ্ট। তামিমের বিষয়টি অস্বীকার করলেও তামিমের সম্ভাব্য প্রতিপক্ষকে কড়া কথা শোনাতে ছাড়েননি আমিনুল। ক্রীড়া উপদেষ্টার সরাসরি যে হস্তক্ষেপ, এটা আমি তার কাছে আহ্বান করব যে আপনি এই হস্তক্ষেপ বন্ধ করেন। আমি শুনেছি যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন এবং এইটা করার জন্য যা যা করণীয় আছেন তিনি করছেন। তার অফিসে, তার বাসায় আমাদের ক্রিকেট বোর্ডের অনেককে বর্তমান যারা আছেন তাদেরকে ডাকছেন, যারা বিগত সময় ছিলেন, যারা ভবিষ্যতে আসতে চান, অনেককেই তিনি নিয়ে তার মতো করে সাজানোর চেষ্টা করছে। এসবের মাঝে নতুন গুঞ্জন, ফারুক আহমেদের সঙ্গে নাকি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। অক্টোবরে ভোটের আগে আরও কত যে নাটক বাকি আছে কে জানে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ জিততে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ। টানা 3 সিরিজ জয় আর কোচিং প্যানেলের অধীনে নিজেদের টানা কঠোর অনুশীলনের কারণে এমনটা বিশ্বাস এই পেসারের। টুর্নামেন্টের সম্ভাব্য সেরা প্রস্তুতিতে ধন্যবাদ দিয়েছেন ক্রিকেট বোর্ডকে। অতীতের ভুল শুধরে দল হিসেবে টাইগাররা আরও পরিণত বলেও মন্তব্য করেন তাসকিন। প্রপার কোচিং ইউনিট, প্রপার ফ্যাসিলিটিস আর লম্বা সময় ক্যাম্প, এশিয়া কাপকে সামনে রেখে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়েছে বাংলাদেশ দল।
মিরপুরের মন্থর উইকেট থেকে বেরিয়ে সিলেটে ট্রু উইকেট তৈরি করে প্রথমে নিজেদের মধ্যে, এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলে টাইগাররা। এশিয়া কাপের আগে উড়িয়ে আনা হয় পাওয়ার হিটিং কোচ। মনোবিদ ছাড়াও পূর্ণ কোচিং স্টাফের অধীনে চলে ঘাম ঝরানো অনুশীলন। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট তাসকিন আহমেদ। লক্ষ্য অতীতের ভুল ত্রুটি শোধরানোর। সময়ের সাথে সাথে আমাদের ইমপ্রুভমেন্টের ধারাটা, যেটা বোর্ড এবং ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্টভাবে হেল্প করছে। তার থেকে বড় জিনিস, প্রত্যেকটা প্লেয়ার মানে যেহেতু টিম গেম, বাট প্রিপারেশন আর ইমপ্রুভমেন্ট কিন্তু ইন্ডিভিজুয়ালি স্টেপ নিতে হয় যে যার জায়গা থেকে, কারণ ডিফারেন্ট রোল সবার, ব্যাটিং বোলিং সবাই ডিফারেন্ট। তো ওই জায়গাটা থেকে সবার অনেক ইমপ্রুভমেন্টের অনেক ইচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে। নেদারল্যান্ডস সহ টানা 3 সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাই আত্মবিশ্বাসী টিম টাইগার। তরুণদের নিয়ে দল হিসেবে গুছিয়ে উঠেছে লিটন কুমারও। তাসকিনের ভাষায় বাজে সময়টা পেছনে ফেলে এসেছে টিম বাংলাদেশ। যে ট্রানজ্যাকশন পিরিয়ডটা যাচ্ছিল তখন কিন্তু আমরা একটু হারতেছিলাম, অন অ্যান্ড অফ ছিলাম। এই যে দেখেন ইমপ্রুভমেন্টের ধারাটা, আমরা সবাই এত কষ্ট করতেছি, সবাই ট্রেনিংয়ে, টিমমেটস, কোচিং স্টাফ সবাই, ইভেন বিসিবি অনেক হেল্প করতেছে। তো সব মিলে আমরা আগায় যাচ্ছি এবং আশা করতেছি এই ধারাবাহিকতাটা থাকলে অনেক ভালো কিছু। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন জাগে, এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্যটা কি হবে? যদি কিন্তু সমীকরণ রাখলেন না টাইগার পেসার, সরাসরি বললেন শিরোপা জিততেই আরব আমিরাতে যাবে তার দল। আমার এক্সপেকটেশন এবং দলেরও এক্সপেকটেশন, আমাদের সবারই এক্সপেকটেশন চ্যাম্পিয়ন হওয়া মূল লক্ষ্য। আসলে শুধু পার্টিসিপেট করতে তো যাচ্ছি না, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লাস্ট 3টা সিরিজই আমরা আল্লাহর রহমতে ব্যাক টু ব্যাক জিতছি। তো এটা বেশ ভালো কনফিডেন্স দিবে। রোববার 2 ভাগে বিভক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। 11ই সেপ্টেম্বর টাইগারদের টুর্নামেন্ট শুরু হবে হংকং পরীক্ষা দিয়ে। এরপর শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সুপার 4-এর ভাগ্য ঠিক করবে বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। স্থানীয় কোচদের ব্যাটিং স্পেশালিস্ট বানানোর পদক্ষেপ হাতে নিয়েছে বিসিবি। বিশ্বসেরা 2 কোচ অ্যালেক্স রস ও মার্ক রেনশোর সঙ্গে এই স্কোর রানস কর্মশালার দায়িত্ব পালন করবেন সভাপতি বুলবুল নিজেও। এছাড়া 15 তারিখ থেকে দেশে প্রথমবারের মতো শুরু হবে লেভেল 3 কোচিং কোর্স। এসব শেষে জেলা ও বিভাগীয় কোচদের মান উন্নয়নে আবারও লেভেল 1 ও লেভেল 2 কোচিং কোর্স করানো হবে বলে জানান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিংবা স্ট্রেংথ ট্রেনিং, দেশের ক্রিকেটে এসব নিয়ে কাজ করছেন অনেক কোচ। তবে প্রশ্ন, নির্দিষ্ট এসব সেক্টরে বিশেষজ্ঞ হতে পেরেছেন কজন? সেখানেই নজর বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলের। দেশেই তৈরি করতে চান বিশ্বমানের কোচ, যার প্রথম ধাপ হিসেবে বিশ্বসেরা 2 কোচ দিয়ে স্কোর রানস নামে করতে যাচ্ছেন ব্যাটিং কর্মশালা। কোচদের স্পেশালিস্ট বানাতে সেখানে দায়িত্ব পালন করবেন বুলবুল নিজেও। বাংলাদেশের কিন্তু অনেক কোচ আছে এখানে, কিন্তু কেউ কিছু বলতে পারবেন না যে আমি স্পেশালাইজ ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ। আমাদের এই কোচগুলোকে হায়ার করে আনতে হয়। 18 থেকে 20 জন সেরা, যারা শুধু ব্যাটিং নিয়ে কাজ করে, তাদেরকে নিয়ে আমরা একটা প্রশিক্ষণ করছি, সেটার নাম দিয়েছি স্কোরিং রানস। সেখানে বিশ্বসেরা কোচ অ্যাশলি রস আসছেন, মার্ক রেনশো আসছেন, আমি নিজেও একজন প্রেজেন্টার থাকবো সেখানে। পরবর্তীতে ফাস্ট বোলিংয়ের কাজ করবো, স্পিন বোলিং, উইকেট কিপিং এবং ফিল্ডিং, তো সব জায়গায়, এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং। স্পেশালিস্ট কোচ যখন হয়ে যাবে, তখন সেই কোচগুলো বিভিন্ন জেলাতে বলেন, বিভিন্ন বিভাগে বলেন, ভবিষ্যতে যেন আমরা বিদেশের দিকে না তাকিয়ে দেশে স্পেশালিস্ট কোচ তৈরি করতে পারি, তার প্রথম পদক্ষেপ হচ্ছে এটা। এখানেই শেষ নয়, দীর্ঘ অপেক্ষা শেষে দেশের সেরা কোচদের নিয়ে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল 3 কোচিং কোর্স। বুলবুলের আশা, এতে বাড়বে এলিট কোচের সংখ্যা। আর এলিট কোচ বাড়া মানে দেশের ক্রিকেটটা আরও এক ধাপ এগিয়ে যাওয়া। 15 তারিখ থেকে বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম আমরা লেভেল 3 কোচিং কোর্স করতে যাচ্ছি। সেখানে প্রায় 22 থেকে 24 জন স্বনামধন্য কোচ যারা এটা অংশগ্রহণ করবে। এবং এই লেভেল 3 কোচ যখন কোচিং কোর্সটা যখন হয়ে যাবে, তখন আমাদের দেশে এলিট কোচের সংখ্যা বেড়ে যাবে। সেখানে এই এলিট কোচের সংখ্যা বেড়ে যাওয়া মানেই হচ্ছে দেশের ক্রিকেটের ওভারঅল স্ট্যান্ডার্ডটা উপরের দিকে যাওয়া।
বুলবুলের নজর বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের কোচদের দিকেও। এদের হাতেই উঠে আসে তরুণ প্রতিভা, তবে মাঝে মাঝে তাদের বিরুদ্ধেও ওঠে পক্ষপাতের অভিযোগ। অনেকের যোগ্যতা নিয়েও আছে প্রশ্ন। বুলবুলের পরবর্তী পদক্ষেপ আবারও তাদের করতে হবে লেভেল 1 ও লেভেল 2 কোচিং কোর্স। আমাদের যেই উপজেলাতে যারা ক্রিকেটার আছে সেখানে যদি আমরা সিলেকশনে কোনো রাইটলি না কাজ করি তাহলে আমরা হাজার হাজার ট্যালেন্ট মিস করে যাব। আমাদের যে জেলা কোচগুলো আছে তাদেরকে এবং সাথে সাথে তাদের যে আরও কোচরা আছে তাদের যে কোচিংয়ের যে ফিলসফিটা আছে, কোচিংয়ের যে মেথোডোলজিটা আছে, ইনিশিয়ালি কীভাবে চেঞ্জ করতে পারে একটা কুইক ফিক্স, সেই কাজটা আমরা শুরু করে দিয়েছি এবং ভালো আমরা তার ফিডব্যাকও পাচ্ছি। তবে পরবর্তী যেটা করব সেটা প্রপার প্রশিক্ষণের মাধ্যমে লেভেল 1 লেভেল 2 আমরা রিজিওনালি করব। কথায় আছে ফল বেশি চাইলে আগে গোড়া শক্ত করতে হয়, তাই দেশের ক্রিকেটের গোড়ায় উন্নয়নই এখন বুলবুলের সবচেয়ে বড় স্বপ্ন। আমাদের ক্রিকেট বেঁচে আছে, আমাদের ক্রিকেট ভালো চলছে, আরও ভালো করতে হবে আমাদের। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। স্বাগত খেলার সময়। বাংলাদেশের ফুটসাল দলের পরিণত হতে আরও সময়ের প্রয়োজন। সঙ্গে এশিয়ান ফুটসালের বাছাইয়ের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না পাওয়ার আক্ষেপও রয়েছে বাংলাদেশ ফুটসাল দলের কোচের। দেশে ফুটসালের নানান সংকট থাকলেও খেলোয়াড়দের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই এই ইরানি কোচের। এশিয়ান ফুটসালের বাছাইয়ে শক্তিশালী প্রতিপক্ষ পেলেও নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ। প্রথমবারের মতো ফুটসালে দেশের বাইরে সফর বাংলাদেশের। উদ্দেশ্য এশিয়ান কাপ ফুটসালের মূল পর্বে জায়গা করে নেয়া। এর জন্য প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহিদ খানকে অধিনায়ক করে 17 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইরান, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া। অতীতে ফুটসালের কোনো টুর্নামেন্টে অংশ নেয়ার অভিজ্ঞতা না থাকায় অনেকটা আগেভাগেই দেশ ছাড়ছে বাংলাদেশ ফুটসাল দল। বাছাই মিশন শুরুর আগে মালয়েশিয়ায় 10 দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। প্রস্তুতি হিসেবে মালয়েশিয়ার ক্লাবগুলোর সঙ্গে খেলবে একাধিক ম্যাচ। এরপরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ। আমাদেরকে মালয়েশিয়া ওয়েলকাম করছে। আমরা 8 তারিখ থেকে ওনাদের কাছে ভেন্যু পাচ্ছি। আমরা 4টার মতো ফ্রেন্ডলি ম্যাচ পাচ্ছি, উইচ ইজ এ ব্লেসিং ফর আস। এবং আমাদের এই 17 জন প্লেয়ার থেকে আরও 3 জন প্লেয়ার অ্যাকচুয়ালি ডিডাক্টেড হবে, যেহেতু 14 জনের ফাইনাল লিস্টটা এএফসিকে দিতে হবে 10ই সেপ্টেম্বর। এশিয়ান ফুটসালে জায়গা করে নেয়া কষ্টসাধ্য হলেও সর্বোচ্চ চেষ্টার আশ্বাস বাংলাদেশের। আমাদের অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে, তবে আমি মনে করি তাদের তৈরি হতে আরও অনেক সময় প্রয়োজন। আমাদের খেলোয়াড়রা এখন পর্যন্ত ফুটসালের কোনো ম্যাচ পায়নি। এখন তারা মালয়েশিয়া গিয়ে ফুটসাল স্টেডিয়ামে খেলবে, এটা তাদের জন্য চ্যালেঞ্জিং। মালয়েশিয়ার ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিবেন সহকারী ও গোলরক্ষক কোচ। 20 সেপ্টেম্বর এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ। আপনারা সবাই সেই জায়গাটা চিনেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। কোচ কিংবা ধারাভাষ্যকর নয়, আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা রস টেলর। তবে কিউইদের হয়ে নয়, অবসর ভেঙে প্রায় 2.5 বছর পর ব্যাট হাতে নামবেন নিজের মায়ের দেশ সামোয়ার হয়ে। মায়ের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টেলর। আগামী 8 অক্টোবর ওমানে 2026 টি-20 বিশ্বকাপের এশিয়া প্যাসিফিক আঞ্চলিক বাছাইয়ের ম্যাচে দেখা যাবে এই ক্রিকেটারকে। নিউজিল্যান্ডের জার্সি গায়ে প্রায় 1.5 দশকের কেরিয়ার, 450 আন্তর্জাতিক ম্যাচে 18,000-এরও বেশি রান, দেশকে এনে দিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। অবসরও নিয়েছেন প্রায় 2.5 বছর আগে। তবে অবসর ভেঙে 41 বছর বয়সী রস টেইলর ব্যাট হাতে আবারও ফিরছেন 22 গজে। স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার, যদিও সেটা কিউইদের হয়ে নয়। টেইলরের মায়ের জন্ম সামোয়া। সে দলের জার্সি গায়ে 2026 টি-20 বিশ্বকাপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই খেলতে যাচ্ছেন 41 বছর বয়সী এই ক্রিকেটার। মায়ের দেশ সামোয়ার হয়ে খেলাটা তার কাছে অনেক গর্বের। আমি গর্বিত, কারণ এবার আমি সামোয়ার হয়ে মাঠে নামব। এটা শুধু ক্রিকেটে ফেরার বিষয় নয়, বরং আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম আর পরিবারকে প্রতিনিধিত্ব করার এক বিশাল সম্মান। 41 বছর বয়সী এই ব্যাটার শেষবার নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন 2022 সালের এপ্রিলে। নিয়ম অনুযায়ী 3 বছরের স্ট্যান্ড অফ পিরিয়ড শেষ হওয়ায় এবার সামোয়ার হয়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই তার। অবসরের পর কোচিং কিংবা অন্য কোনো ভূমিকায় যুক্ত হওয়ার কথা ভাবলেও আবারও ব্যাট হাতে ফেরার সিদ্ধান্তে বেশ উচ্ছ্বসিত টেইলর। আমি ভেবেছিলাম কোচিং বা অন্য কোনো সেক্টরে যুক্ত হব আর খেলবো না, কিন্তু সুযোগ আসায় মাঠে ফেরার জন্য অনেক আগ্রহী আমি। আশা করি সামোয়ার হয়ে সেরাটা দিতে পারবো এবং আশা করছি
করছি দলকে বিশ্বকাপের মঞ্চে তুলতে পারবো। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় দ্রুত ফর্মে ফেরাটাই এখন টেইলরের জন্য বড় চ্যালেঞ্জ। আগামী ৮ অক্টোবর ওমানে নিজেদের মিশন শুরু করবে সামোয়া। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ইতিবাচক ফলাফলের প্রত্যাশা। অনূর্ধ্ব-23 লাল সবুজের প্রতিপক্ষ ইয়েমেন। ক্রীড়া উপদেষ্টার সরাসরি যে হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করেন। আমি শুনেছি যে তিনি বুলবুল ভাইকে প্রেসিডেন্ট করার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। বুলবুলকে লম্বা সময় বিসিবির দায়িত্বে রাখতে কলকাঠি নাড়ছেন ক্রীড়া উপদেষ্টা। অভিযোগ আমিনুল হকের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি ভিত্তিহীন। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।